বিশ্বের যে কোনো শহরেই যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ট্রান্সপোর্টেশন মাধ্যম হচ্ছে ট্যাক্সি সার্ভিস। বিশ্বজুড়ে উবার লিফটের মতো রাইড শেয়ারিং সার্ভিসের কারণে ট্যাক্সি সার্ভিসের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও প্রায় সব শহরেই এখনও ট্যাক্সি অন্যতম জনপ্রিয় ট্রান্সপোর্টেশন মাধ্যম। কিন্তু বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম। ঢাকা জনসংখ্যার বিচারে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মেগাসিটি, কিন্তু বর্তমানে এই শহরে কোনো ট্যাক্সি সার্ভিস নেই বললেই চলে। 2014-15 সালের দিকেও ঢাকার রাস্তায় কিছু হলুদ রঙের ট্যাক্সি দেখা গেলেও বর্তমানে একেবারে দেখা পাওয়া যায় না বললেই চলে। কিন্তু ঠিক কী কারণে ঢাকা কিংবা চট্টগ্রামের রাস্তায় এখন ট্যাক্সি ক্যাব একেবারেই দেখা যায় না? আমাদের আজকের ভিডিওর স্পন্সর TapTapSend। USA, UK, কানাডা এবং ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠাতে পারেন সহজে এবং নিরাপদে TapTapSend অ্যাপ থেকে। কোনো রকম চার্জ ছাড়াই TapTapSend অ্যাপ থেকে রিসিভারের বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সরাসরি। এছাড়াও অ্যাপটিতে পাবেন বেশ ভালো এক্সচেঞ্জ রেট এবং ইনস্ট্যান্ট ট্রান্সফারের সুবিধা। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন TapTapSend, আর প্রথমবার টাকা পাঠানোর সময় BIBD কোডটি ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে পেয়ে যাবেন 10 ক্রেডিট বোনাস। বাংলাদেশে ট্যাক্সি সেবার শুরুটা ঠিক কবে থেকে তা সঠিক জানা না গেলেও ডেইলি স্টারের তথ্যসূত্রে 1997 সালে তৎকালীন সরকার প্রথমবারের মতো বাংলাদেশে ট্যাক্সি সার্ভিস ইন্ট্রোডিউস করার ঘোষণা দেয়, যার প্রেক্ষিতে 1998 সালে প্রথম ট্যাক্সিক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 1998 প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় 1999 সালে অল্প কিছু ক্যাব নিয়ে ঢাকায় ট্যাক্সি সার্ভিস চালু হয়। এর আগে ঢাকায় বেবি ট্যাক্সি বেশি পরিচিত থাকলেও ব্যক্তি মালিকানায় কিছু ট্যাক্সি অপারেট করত, কিন্তু কোনো প্রকার পলিসি না থাকায় এবং তেমন চাহিদা না থাকায় ট্যাক্সির সেবাদানকারী বড় কোনো প্রতিষ্ঠান ছিল না, যার কারণে যাতায়াতের জন্য মানুষজন বেবি ট্যাক্সি বেশি ব্যবহার করত। 2001 সালের শেষ দিকে তৎকালীন সরকার 40,000 পেট্রোল চালিত 2-স্ট্রোক অটোরিকশা বা বেবি ট্যাক্সি ঢাকা শহর থেকে ব্যান করে দেয়। এর বিপরীতে তখন ঢাকার রাস্তায় 12,000 সিএনজি চালিত অটোরিকশা এবং ট্যাক্সি ক্যাবের পরিমাণ বাড়িয়ে 10,000 ট্যাক্সি ক্যাব নামানোর অনুমতি দেওয়া হয়, যার ধারাবাহিকতায় ঢাকা এবং চট্টগ্রামে 4,513টি এয়ার কন্ডিশনড হলুদ ট্যাক্সি এবং 6,747টি নন এয়ার কন্ডিশনড কালো ট্যাক্সি সহ মোট 11,260টি ট্যাক্সি ক্যাব নামানো হয়েছিল। ঢাকার রাস্তায় নামানো 6,450টি নন এসি ক্যাবের বেশিরভাগই ভারত থেকে আমদানিকৃত 800 সিসির মারুতি এবং টাটার গাড়ি ছিল। পরবর্তীতে ঢাকার রাস্তায় নীল রঙের সিএনজি চালিত নন এসি ট্যাক্সি ক্যাবেরও অনুমোদন দেওয়া হয়। তবে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা মারুতি ও টাটার 800 সিসির গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি তেমন ভালো ছিল না। বিশেষ করে ঢাকার ভাঙাচোরা ও উঁচু নিচু রাস্তার কন্ডিশনের কারণে কয়েক বছরের মধ্যেই গাড়িগুলো নষ্ট হতে শুরু করে। বিআরটিএর একটি তথ্যসূত্রে 2007 সাল নাগাদ ঢাকায় 18টি ট্যাক্সি ক্যাব কোম্পানির মোট 10,000টি গাড়ি রেজিস্টার্ড ছিল। ডেইলি স্টারের 2007 সালের একটি রিপোর্ট থেকে জানা যায় তখন দেশের 11,000 রেজিস্টার্ড ক্যাবের মধ্যে অপারেশনাল ক্যাবের সংখ্যা 3,000টিতে নেমে আসে। 2008 সালের অক্টোবর মাসের আরেকটি রিপোর্ট অনুযায়ী ততদিনে রেজিস্টার্ড হওয়া ক্যাব কোম্পানির মধ্যে মাত্র 6টি কোম্পানি বিজনেস অপারেট করছিল। এদিকে দেশের ট্যাক্সি সার্ভিস আশানুরূপ সাফল্য অর্জন করতে না পারায় 2008 সালের শেষ দিকে ট্যাক্সি ক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 1998-কে সংশোধন করার প্রস্তাব দেয় বিআরটিএ, যার ধারাবাহিকতায় 2010 সালের নভেম্বর মাসে ট্যাক্সি ক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 2010 উন্মুক্ত করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী এসি ও নন এসির জন্য সর্বনিম্ন ইঞ্জিন ক্যাপাসিটি 1500 সিসি নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া এই নীতিমালার অধীনে এয়ার কন্ডিশনড এবং ইকোনমি এই দুই ধরনের ক্যাবের কথা উল্লেখ করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী এয়ার কন্ডিশনড ট্যাক্সি ক্যাবের রং সম্পূর্ণ হলুদ ফিক্সড থাকলেও ইকোনমি ক্যাবগুলোর ক্ষেত্রে সিএনজি চালিত নন এসি ক্যাবগুলোর রং আকাশী নির্ধারণ করা হয়। এছাড়া ভাড়া বাড়িয়ে এসি চালিত ক্যাবের ক্ষেত্রে প্রথমে 2 কিলোমিটারের জন্য 60 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য 15 টাকা এবং প্রতি 2 মিনিটের চার্জ 3 টাকা 75 পয়সা ধার্য করা হয়েছিল। অন্যদিকে নন এসি ক্যাবের ক্ষেত্রে প্রথম 2 কিলোমিটারের জন্য 50 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য 12 টাকা এবং প্রতি 2 মিনিটের ওয়েটিং চার্জ 3 টাকা ধার্য করা হয়েছিল। যদিও বর্ধিত ভাড়ার হার শুধুমাত্র ট্যাক্সি ক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 2010-এর অধীনে নিবন্ধিত নতুন ট্যাক্সি ক্যাবগুলোর জন্য প্রযোজ্য ছিল, এর আগের ক্যাবগুলো এই বর্ধিত ভাড়া আদায় করতে পারত না। ডেইলি স্টারের 2011 সালের একটি রিপোর্টের তথ্যসূত্রে ট্যাক্সি ক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 1998 অনুযায়ী প্রায় 11,260টি ট্যাক্সি ক্যাব রেজিস্টার্ড করা হলেও সে সময় প্রায় 2,000 ট্যাক্সি অপারেশনাল ছিল। অন্যগুলো ফিটনেস স্ট্যান্ডার্ড ফুলফিল করতে না পারায় বাতিল করে দেওয়া হয়েছিল। 2011 সালের শেষ দিকে কর্ণফুলি ওয়ার্কস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান 1000টি ট্যাক্সি ক্যাব নামানোর কথা থাকলেও পরবর্তীতে তা আর ফলপ্রসূ হয়নি।
কেননা নতুন এই নীতিমালায় যে কোনো ট্যাক্সি ক্যাব কোম্পানির প্রতিষ্ঠা করতে পূর্বের নীতিমালার 20টি ক্যাবের ফ্লিটের পরিবর্তে কমপক্ষে 1000টি 1500 সিসির ক্যাবের ফ্লিট পরিচালনা করা বাধ্যতামূলক করা হয়েছিল। এদিকে 2014 সালের দিকে সরকার ঢাকা এবং চট্টগ্রামের রাস্তায় আবারও ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা করে ভাড়া বাড়ায়। নতুন ভাড়ার শুরুর দিকে প্রথম 2 কিলোমিটারের জন্য 100 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য 34 টাকা করা হলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম 2 কিলোমিটারের ভাড়া 85 টাকায় নির্ধারণ করা হয়। যার ধারাবাহিকতায় 2014 সালের এপ্রিল মাসে তমা ট্যাক্সির 19টি ও ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের 27টি এসি ইয়েলো ট্যাক্সি ক্যাবকে ঢাকা ও চট্টগ্রামে ট্যাক্সি ক্যাব পরিচালনার অনুমতি দেয় সরকার। সে সময় কোম্পানি দুটির প্রতি সরকারি নির্দেশ ছিল ঢাকা এবং চট্টগ্রামের রাস্তায় ক্যাবের সংখ্যা বাড়িয়ে গ্র্যাজুয়ালি 650টি ক্যাব অপারেট করতে হবে। যার প্রেক্ষিতে দুটি কোম্পানি নিজেদের গাড়ির সংখ্যা বৃদ্ধি করে এবং তমা সার্ভিসের গাড়ি সংখ্যা 250তে এবং ট্রাস্টের গাড়ি সংখ্যা 175টিতে উন্নীত করা হয়। ট্রাস্টের 175টি গাড়ির মধ্যে প্রথমে ঢাকায় 100টি ও চট্টগ্রামে 50টি চালু করা হয়। পরবর্তীতে ঢাকায় যাত্রী চাপ সামাল দিতে আরও 25টি এবং চট্টগ্রাম থেকে 50টি ট্যাক্সি ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু নতুন সার্ভিসটি নিয়ে যাত্রীদের মধ্যে প্রচুর অসন্তোষ ছিল। মূলত চাহিদার তুলনায় পর্যাপ্ত ক্যাব না থাকা, পূর্বের ভাড়া থেকে নতুন ভাড়া প্রায় দ্বিগুণ বাড়ানো সত্ত্বেও ড্রাইভারদের আনপ্রফেশনাল বিহেভিয়ার এবং মিটারে না যেতে চাওয়ার মতো ইস্যুগুলো তখনও ছিল। এদিকে 2015 সালের শেষ দিকে পাঠাওয়ের হাত ধরে বাংলাদেশের রাইড শেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। পরবর্তী বছর গ্লোবাল রাইড শেয়ারিং জায়ান্ট উবারও বাংলাদেশে তাদের অপারেশন শুরু করলে অল্প সময়েই দেশের রাইড শেয়ারিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 2018 সালে তমা 250টি ট্যাক্সি পরিচালনা করছিল এবং ট্রাস্ট পরিচালনা করছিল 175টি ট্যাক্সি। ট্রাস্ট কিংবা তমা ট্যাক্সি কোনোটিরই ওয়েবসাইট এখন আর ফাংশনাল নেই। ফেসবুকে ট্রাস্ট ট্যাক্সি একটি পেজের সর্বশেষ অ্যাক্টিভিটিও ছিল 2015-16 সালের দিকে। এছাড়া পেজটিতে গেলে বেশ কিছু যাত্রীর কমপ্লেনও দেখা যায়। ক্যাব বুকিংয়ের জন্য ট্রাস্ট ট্যাক্সির কল সেন্টারে ফোন করলে প্রায় সময় অপারেটর জানায় যাত্রীর পিক আপ লোকেশনে কোনো ট্যাক্সি অ্যাভেলেবল নেই। ঢাকার রাস্তায় ট্যাক্সি ক্যাবও প্রায় দেখা যায় না বললেই চলে। 2004 সালে প্রকাশিত ডেইলি স্টারের একটি রিপোর্টের সূত্রে শুরু থেকেই ঢাকার ট্যাক্সি সার্ভিস নিয়ে জনগণের মধ্যে অসন্তুষ্ট ছিল। প্রথমত, পরিকল্পিত ট্যাক্সি স্ট্যান্ডের অভাবে বেশিরভাগ সময়ই ট্যাক্সি খুঁজে পেতে যাতায়াতকারীদের আধা ঘন্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতো। এমনকি ট্যাক্সি সার্ভিসগুলোকে ফোন করেও যথাসময়ে ট্যাক্সি মিলত না শহরের বাসিন্দাদের। আবার প্রায় সময়ই যানজটের দোহাই দিয়ে ঢাকার অনেক এলাকাতেই, বিশেষ করে মতিঝিল কিংবা পুরান ঢাকায় যেতে চাইতো না ট্যাক্সি ড্রাইভাররা। এছাড়া ড্রাইভারদের বিরুদ্ধে আনপ্রফেশনাল আচরণ, এসি না ছাড়তে চাওয়া বা নষ্ট থাকা, গাড়ির ফিটনেস ভালো না থাকা এবং ভেতরে পরিষ্কার না রাখার মতো অভিযোগও ছিল যাত্রীদের। দেশের ট্যাক্সি সার্ভিস যখন শুরু করা হয় তার পরপরই মূলত 2001 সালে বেবি ট্যাক্সি ব্যান করে দেওয়া হয়। এই বেবি ট্যাক্সি চালকদের মধ্যে অনেকেই পরবর্তীতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করে। কিন্তু কোনোরকম পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবং ট্যাক্সি অপারেটর কোম্পানিগুলো থেকেও ড্রাইভারদের কোনোরকম ট্রেনিংয়ের ব্যবস্থা না করায় ট্যাক্সি সার্ভিসের ক্ষেত্রে যাত্রীরা যে ধরনের সেবা আশা করে সে ধরনের সার্ভিস দিতে পারছিল না। অন্যদিকে গাড়ির ফিটনেস ও কন্ডিশনের পেছনে অবশ্য ঢাকার ভাঙাচোরা এবং উঁচু নিচু রাস্তাঘাট এবং আমদানিকৃত ট্যাক্সি ক্যাবগুলোই দায়ী। কেননা ইকোনমি ক্যাব হিসেবে ভারত থেকে মারুতি আর টাটার 800 সিসির যে গাড়িগুলো আমদানি করা হয়েছিল সেগুলোর বিল্ড কোয়ালিটি তেমন ভালো ছিল না। বিশেষ করে ঢাকার রোড কন্ডিশনের কারণে গাড়িগুলো আরও দ্রুত নষ্ট হতে শুরু করে। পার্টসের দাম বেশি হয় এবং কিছুদিন পরপরই মেইনটেন্যান্সের প্রয়োজন হচ্ছিল বিধায় ট্যাক্সি ক্যাব কোম্পানিগুলোর জন্য গাড়িগুলোকে বারবার ঠিক করিয়ে সার্ভিসে আনা প্রফিটেবল হচ্ছিল না। যার কারণে 2007 সালের পর থেকে দেশের বেশিরভাগ ট্যাক্সি ক্যাবগুলোই অচল হয়ে পড়েছিল। এছাড়া 2010 সালে তৎকালীন সরকার ঢাকার যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, বনানী ওভারপাস ও মিরপুর বনানী ফ্লাইওভার এবং কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে। যার প্রেক্ষিতে ঢাকায় যানজটের পরিমাণ আরও বাড়তে শুরু করে। যানজটপূর্ণ এই শহরে মতিঝিল থেকে উত্তরা মাত্র 14 কিলোমিটার যেতেই 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেত। ট্যাক্সি যত বেশি সংখ্যক রাইড দিতে পারবে ততই কোম্পানির জন্য লাভ বেশি। কিন্তু যানজটের কারণে চাইলেও ঢাকার রাস্তায় খুব বেশি রাইড দেওয়া সম্ভব ছিল না। যার কারণে ট্যাক্সি সার্ভিস দেওয়াটাও কোম্পানিগুলোর জন্য তেমন প্রফিটেবল ছিল না। ফলশ্রুতিতে ট্যাক্সি কোম্পানিগুলো এবং ট্রান্সপোর্ট সেক্টরের ব্যবসায়ীরাও ট্যাক্সি সার্ভিসে ইনভেস্টমেন্টে তেমন আগ্রহী ছিল না। বরঞ্চ 2014 সালের পর থেকে অন্য পাবলিক ট্রান্সপোর্টেশন মাধ্যমগুলো যেমন বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধারণা করা যায় যে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা পরবর্তীতে বাস সার্ভিসেই বেশি ইনভেস্ট করেছে। বাংলাদেশে ট্যাক্সি ক্যাবের জন্য যে নীতিমালাগুলো নেওয়া হয়েছিল সেগুলো অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত ছিল না এবং অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ মেনে চলা কঠিন ছিল। প্রথমত, ঢাকার রাস্তার কন্ডিশন বিবেচনা করে এই রাস্তায় 800 সিসি ইঞ্জিন ক্যাপাসিটির ভারতীয় গাড়িগুলোর অনুমোদন দেওয়া একেবারেই উচিত হয়নি।
পরবর্তীতে ট্যাক্সি সার্ভিসের জন্য সর্বনিম্ন ইঞ্জিন ক্যাপাসিটি 1500 সিসি নির্ধারণ করা হলেও তখন ট্যাক্সি সার্ভিস পরিচালনার ক্ষেত্রে সর্বনিম্ন 1000টি ক্যাব আমদানি করতে হবে এমন শর্ত দেওয়া হয়েছিল। যদিও পূর্বের নীতিমালায় 20টি ক্যাব আমদানি করেই ট্যাক্সি সার্ভিস পরিচালনা করা যেত। একসাথে এত বেশি সংখ্যক ট্যাক্সি ক্যাব আমদানি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি বড় ইনভেস্টমেন্ট, যা বিবেচনা করে কোনো আমদানিকারকই এত পরিমাণ ট্যাক্সি আমদানি করাতে উৎসাহী হচ্ছিল না। এছাড়া বিশাল আকারের ফ্লিট মেইনটেনের পাশাপাশি কোম্পানিগুলোকে ট্যাক্সি ক্যাবগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য রেডিও টেলিফোন লিঙ্ক, সেলফোন ও জিপিএস এর ব্যবস্থা সম্বলিত কন্ট্রোল রুম রাখার নিয়ম করা হয়, যা মেনে ট্যাক্সি ক্যাব সেবা প্রতিষ্ঠা করা এবং মেইনটেইন করাটা আসলে প্রফিটেবল বিজনেস মডেল হতো না। বিশেষ করে ঢাকার রাস্তায় যানজটের কারণে ট্যাক্সি এ ধরনের নীতিমালা মেনে প্রফিটেবিলিটি মেইনটেইন করাটাও বেশি কঠিন হতো। এছাড়া 2014 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় যখন নতুন করে ট্রাস্ট এবং তমা ট্যাক্সি রাস্তায় নামানো হলো, তখন অ্যাপ বা ওয়েবসাইটের মতো যুগোপযোগী সেবার মতো বিষয়ে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, বরঞ্চ পূর্বের মতোই ফোন করে ট্যাক্সি কল করার সিস্টেম চলছিল। 2016 সালের দিকে দেশে একে একে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম কার্যক্রম শুরু করতে থাকে। পাঠাও উবারের পর সহজ ওভারের মতো প্ল্যাটফর্মগুলো রাইড শেয়ারিং সার্ভিস দিতে শুরু করলে সরকার রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন করে। রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর জন্য প্রথম 2 কিলোমিটারের বেস ফেয়ার 60 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে অতিরিক্ত 15 টাকার পাশাপাশি প্রতি 2 মিনিটের ওয়েটিং চার্জ 3 টাকা 75 পয়সায় নির্ধারণ করে দেওয়া হয়, যা মূলত ট্যাক্সি ক্যাব নীতিমালা 2010-এর আদলে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এই ভাড়ার হার 2014 সালে ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ভাড়ার চেয়েও কম ছিল। ভাড়ায় কম, ট্যাক্সি চালকদের তুলনায় প্রফেশনাল ড্রাইভার সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অল্প সময়ে রাইড খুঁজে পাওয়ার মতো সুবিধাগুলোর কারণে খুব দ্রুতই এই সার্ভিসগুলো ভালো করতে থাকে, যার কারণে ট্যাক্সি সার্ভিসগুলোর ক্যাব বাড়ানোর কথা থাকলেও কোম্পানিগুলো নতুন এই কম্পিটিশনের সামনে নতুন করে আর ইনভেস্ট করেনি।